আমরা ট্রান্সলেশন 96 WBCS PSC মিসেলেনিয়াস ট্রান্সলেশন 96 এটা আনন্দবাজার পত্রিকারই একটা অংশ থেকে নেয়া। তো ভ্রমণ পেজটা থেকে আমি নিয়েছি। তো তোমরা একটু আমি পড়ছি, প্রথমে বুঝিয়ে দিচ্ছি, তারপর আমরা লাইন বাই লাইন যেরকম ডিসকাশন করে থাকি সেরকম করব। প্রাতরাশ সেরে আমরা বেরিয়ে পড়লাম শ্যাস্টাক ক্যাভার্নসের উদ্দেশ্যে। 45 মিনিট ড্রাইভ করে যথাস্থানে টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করলাম। ম্যাককাউড পর্বতের ভিতরে অবস্থিত এই গুহা চেক কেভ বা বার্ট কেভ নামে পরিচিত। গুহার বয়স প্রায় 20 কোটি বছর। সেই গুহার অভ্যন্তরে আমরা ঢুকব ভেবেই বেশ শিহরণ অনুভব করলাম। পাহাড়ের ধার বেয়ে একটা ছোট্ট বাস আমাদের এবং আরো জনা পাঁচেক মানুষ নিয়ে এগিয়ে চলল। বাস যেখানে থামলো সেই জায়গা দেখে ভুলে গেলাম গৃহবন্দী দিন যাপনের যন্ত্রণা। সামনে নীল জলের শ্যাসটা লেক যেন কোল জুড়ে রয়েছে ম্যাক ক্লাউডের। এই লেকটি প্রাকৃতিকভাবে তৈরি হয়নি। স্যাক্রামেন্টো নদীর ওপরে অবস্থিত শ্যাসটা ড্যাম নির্মাণ করতে প্রায় 7 বছর সময় লাগে, আর এই বাঁধের জল জমেই তৈরি হয় লেক শ্যাসটা। অবাক করার তথ্য হলো এই হ্রদের জলে ডুবে যায় কেনেট নামের আস্ত একটি শহর। প্রত্যেকে বুঝেছো? বাংলাটা প্রত্যেকে বুঝতে পেরেছো? এখানে টেন্সের কিছু ব্যবহার আমরা দেখতে থাকবো, ভেরি ইম্পর্টেন্ট জায়গাগুলো। তো দেখো, এক এক করে আমি শুরু করছি। লাইন বাই লাইন আমরা ডিসকাস করব, শিখবো এখান থেকে। তো প্রথম কি, প্রাতরাশ সেরে আমরা বেরিয়ে পড়লাম শ্যাসটা ক্যাভার্নসের উদ্দেশ্যে। এই লাইনটায় একটা জিনিস ভালো করে দেখো, দুটো কাজই কি হয়েছে, অতীতে হয়েছে, এবং দুটো কাজের মধ্যে গ্যাপ খুব মিনিমাল, তাই না? প্রাতরাশ প্রথমে সেরেছে, তারপরেই নিশ্চয়ই সাথে সাথে বেরিয়ে যায়নি। তারা কি করেছে, অন্যান্য কাজকর্ম করে তারপরে তারা কি করেছে, বেরিয়ে পড়লো কিসের উদ্দেশ্যে? শ্যাসটা ক্যাভার্নসের উদ্দেশ্যে। এবার এই যে ছোট্ট গ্যাপটুক, দুটো ঘটনা অতীতকালের, এটা করে ওটা করলাম, ওকে, কাজটা করে আমরা ভাত খেতে গেলাম, কমপ্লিটিং দ্য ওয়ার্ক উই ওয়েন্ট ফর আওয়ার ডিনার, ওকে। তাহলে এই যে কমপ্লিটিং দ্য ওয়ার্ক উই ওয়েন্ট ফর আওয়ার ডিনার, যে আমরা কাজটা করেই সাথে সাথে তার মানে খেতে গেছিলাম। কিন্তু এখানে কি আছে, প্রাতরাশ সেরে নিশ্চয়ই সাথে সাথে আমরা খেয়েই, নিশ্চয়ই সাথে সাথে কেউ কোনো জায়গায় ঘুরতে যাওয়ায় খেয়েই নিশ্চয়ই উঠেই, টেবিল থেকে উঠেই নিশ্চয়ই ঘর দিয়ে বেরিয়ে চলে যাই না। গোছ গাছের ব্যাপার থাকে, সব করে তারপর বেরিয়ে গেলাম ক্যাভার্নসের উদ্দেশ্যে। এই ধরনের যখন মিনিমাল একটা গ্যাপ তুমি বুঝতে পারবে, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, পারফেক্ট পার্টিসিপেলের ব্যবহার করতে হবে। পারফেক্ট পার্টিসিপেল কি, যারা আমার অ্যাডভান্স ব্যাচের স্টুডেন্ট তারা জানে, যারা বেসিক ব্যাচে আছো তাদের আমি ক্লাসটা করাবো। টেন্সের পর সেখানে কি ইউজ করতে হবে, হ্যাভিং completed the breakfast, কি করেছিলাম, আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়া ইংলিশ মানে উই সেট আউট কিসের উদ্দেশ্যে, ফর দ্য শ্যাসটা ক্যাভার্নস। এখানে কেন এটা হলো না যে কমপ্লিটিং আওয়ার ব্রেকফাস্ট উই সেট আউট ফর দ্য শ্যাসটা ক্যাভার্নস, কেন এটা লিখলাম না? তার কারণটা এটাই
যে খেয়েই নিশ্চয়ই কেউ টেবিল থেকে উঠেই দরজা দিয়ে বেরিয়ে চলে যায় না। কোথাও যাওয়ার আগে মিনিমাল একটা গ্যাপ থাকে, ঘরের অন্যান্য কাজকর্ম করে বা গুছিয়ে নেওয়া করে তারপর মানুষ কি করে কোনো উদ্দেশ্যে বেরিয়ে যায়। এই যে যখন অতীতকালের একটা কাজ করে সাথে সাথে আরেকটা কাজে ঢুকবো, তো সেই ক্ষেত্রে যখন গ্যাপটা সিগনিফিকেন্ট, যে গ্যাপটা তুমি বুঝতে পারছো হ্যাঁ এখানে একটা গ্যাপ অবশ্যই থাকা উচিত বা আছে, সেখানেই তোমাকে ব্যবহার করতে হবে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস ভি3, তারপর বাকি রেস্ট অফ দ্য সেন্টেন্স। এখানে কোনোভাবেই কেউ যদি লিখে ফেলো কমপ্লিটিং মাই আওয়ার ব্রেকফাস্ট উই সেট আউট ফর দ্য সাস্টা ক্যাভার্নস, এটা কিন্তু রং হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? যারা নতুন, যারা বেসিক ব্যাচের স্টুডেন্ট তাদের একটু বুঝতে সমস্যা হবে, বাট যারা অলরেডি আমার হায়ার ইংলিশ গ্রামার স্টুডেন্টরা আছো তাদের কিন্তু এটা পুরোপুরি ক্লিয়ার থাকা উচিত। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? একটু মেসেজ করবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ওকে, এরপরে দেখো কি আছে, 45 মিনিট ড্রাইভ করে যথাস্থানে টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম। তার মানে দুটো জিনিসই কিরকম দেখো, করে দেখিয়ে, যখনই এই ধরনের আসবে করে দেখিয়ে, তাহলে করে মানে কি, ড্রাইভ করে মানে কি ড্রাইভিং, ড্রাইভ করে মানে কি ড্রাইভিং, আর দেখিয়ে মানে কি শোয়িং। তাহলে এই যখনই এই জিনিসটা আসবে তখনই তোমাকে সেন্টেন্স কিভাবে লিখতে হবে দেখে নাও, যে ড্রাইভিং, ড্রাইভিং for 45 minutes and showing our ticket. এখানে টিকিটস লিখবো, তার কারণ কি বলতো, আমরা অনেকে গেছি এবং অনেকের কাছে টিকিটের সংখ্যা নিশ্চয়ই একটা টিকিট নয়, প্রত্যেকেরই আলাদা আলাদা টিকিট, তাই আমরা টিকিটস লিখলে বেশি প্রেফারেবল হবে। তাহলে ড্রাইভিং ফর 45 মিনিটস অ্যান্ড শোয়িং আওয়ার টিকিটস, কোথায়, সঠিক জায়গায়, at the right place, sorry at the right place আমরা কি করলাম, প্রবেশ করলাম। প্রবেশ করা মানে উই এন্টার্ড ইট। মনে রাখবে এন্টারের পরে যদি কোথাও ফিজিক্যাল এন্ট্রান্স নেয়ার কথা হয়, মনে রাখবে এটা গ্রামাটিক্যাল ইউজ, কোথাও ফিজিক্যাল এন্ট্রান্স নেয়ার কথা হয় সেক্ষেত্রে এন্টারের পরে টু ব্যবহার করবে না, সেক্ষেত্রে এন্টারের পরে টু ব্যবহার করবে না। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? কনসেপ্টটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে আমি কি বলতে চাইলাম? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? লাইনটা বুঝেছো যে কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব, করে, করে মানে ড্রাইভিং, তারপরে কি দিয়েছি দেখিয়ে, দেখিয়ে মানে অ্যান্ড শোয়িং আওয়ার টিকিটস অ্যাট দ্য রাইট প্লেস উই এন্টার্ড ইট। ওকে, ম্যাকক্লাউড পর্বতের ভিতরে অবস্থিত এই গুহা চেক কেভ অ্যান্ড বার্ড কেভ নামে পরিচিত। এবার একটু এখানে টেন্সের কিন্তু কায়দা আছে, কিরকম কায়দা আমি তোমাদের বোঝাচ্ছি। যে বলছে ম্যাকক্লাউড পর্বতের ভিতরে অবস্থিত এই গুহা চেক কেভ বা বার্ড কেভ নামে পরিচিত। তো এর আগের দুটো লাইন আমাকে কিসে করতে আমরা বাধ্য হয়েছি, পাস্ট টেন্সে করতে বাধ্য হয়েছি। তাহলে এটাকে আমরা কোন টেন্সে লিখব? দেখো এটা কি সব সময় এটা চেক কেভ এবং বার্ড কেভ নামে পরিচিত। যখন লেখক বলছে আনন্দবাজার পত্রিকায় উনি ভ্রমণ সংখ্যায় লিখছে, তখনও এটা চেক কেভ নামে পরিচিত, বার্ড কেভ নামে পরিচিত, ভবিষ্যতেও এটা চেক কেভ বা বার্ড কেভ নামে পরিচিত থাকবে, অতীতেও বার্ড কেভ বা চেক কেভ নামেই পরিচিত রয়ে গেছে। তো দিস ইজ আওয়ার জেনারেল স্টেটমেন্ট, কিরকম, যেরকম পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তাহলে এই ধরনের, যেমন আমার বাবা ডাক্তার, আমার মা একজন গভর্নমেন্ট সার্ভেন্ট, ইট ক্যান বি চেঞ্জড, স্টেট অবস্থা বোঝাচ্ছে।
তো এই সেন্টেন্সটাকে কিন্তু তোমাকে কিসে লিখতে হবে? সিম্পল প্রেজেন্টে লিখতে হবে। যারা আমার টেন্সের ক্লাস করেছো, টেন্সের এই ব্যবহারটা প্রত্যেকে বুঝেছো? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? বুঝেছো যে কেন এটাকে আমরা সিম্পল প্রেজেন্টে লিখব? অনেকে কি বলে থাকে যে ট্রান্সলেশনে তুমি পাস্টে লিখছো মানে সবই পাস্টে লিখবে, কিন্তু কেন? এই জিনিসটা কি, এই জন্যই আনন্দবাজার পত্রিকা করতে হয় যে এটা এখনো চেক কেব এবং বার্ড কেব নামে পরিচিত। তাই আমরা এই সেন্টেন্সটা দিয়ে যখন লিখব যে ম্যাকক্লাউড পর্বতের ভিতরে অবস্থিত এই গুহা, তাহলে আমরা কি লিখব? দ্য কেভ। প্রথমে দ্য কেভ, অবস্থিতকে তুমি কি বলতে পারো? সিম্পল কমা দিয়ে লিখতে পারো ইনসাইড দ্য ম্যাকক্লাউড মাউন্টেন। এমসি ক্লাউড মাউন্টেন বলে একে। তাহলে দ্য কেভ ইনসাইড দ্য এমসি ক্লাউড মাউন্টেন ইজ নোন অ্যাজ, ইজ known as, is known as, এবং ইনভার্টেড কমার মধ্যে ওরা যেরকম চেক কেব লিখেছে তুমিও চেক কেব লিখবে। অর, কেননা ওরাও অথবা দিয়েছে তুমি অর দেবে, বা দিয়েছে বলে তুমি কি দেবে? অর দেবে। অর বার্ড কেব। ফুল স্টপ। তাহলে প্রত্যেকে বুঝেছো তো যে কেন এটাকে ইজে লিখতে হলো? ইজ ইট ক্লিয়ার? যে টেন্স আমার সেন্টেন্স কিসে পাস্টে শুরু হলেও যদি এই ধরনের আমরা জেনারেল স্টেটমেন্ট, এদেরকে ইংলিশে বলা হয় গ্রামারের ভাষায় জেনারেল স্টেটমেন্ট। এই জেনারেল স্টেটমেন্ট মানে সেগুলোই যেগুলো তোমার অতীতেও সত্য ছিল, আজকেও সত্য, ভবিষ্যতেও সত্য। তো সেই ধরনের সেন্টেন্সে তোমাকে কি ব্যবহার করতে হবে? সিম্পল প্রেজেন্ট ব্যবহার করতে হবে। ভেরি গুড অল। খুব আস্তে আস্তে আমরা ধীরে ধীরে এগোবো, কোনো চাপ নেই, আস্তে আস্তে শিখবো, প্রত্যেকটা জিনিস ধরে ধরে শিখবো। শুধু তোমাদের কোঅপারেশন আমি চাইছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, পরীক্ষা দেবে। গুহার বয়স প্রায় 20 কোটি বছর। তাহলে এই সেন্টেন্সটা যখন লিখবো, দ্য এজ অফ দ্য কেভ, সিম্পল লিখবো দ্য এজ অফ দ্য কেভ, দ্য এজ অফ দ্য কেভ। প্রায় বলেছে, তাহলে প্রায় তোমাদের আমি অনেকবার শিখিয়ে দিচ্ছি। প্রায় কথাটা দেখছো তো ট্রান্সলেশনে মাঝে মধ্যেই এসে উপস্থিত হয়। তাহলে প্রায় মানে কি? অ্যাবাউট। দ্য এজ অফ দ্য কেভ ইজ অ্যাবাউট। এই সেন্টেন্সকেও আমাকে কিসে লিখতে হলো? যদি একটু ভালো করে দেখো যে এই সেন্টেন্সকেও আমাকে লিখতে হলো সিম্পল প্রেজেন্টে, কেননা এখনো এটা 20 কোটি বছরেই, তাই না? The age of the cave is about কত? 200 million years, but 200 core years তুমিও লিখতে পারো, নো প্রবলেম। ওকে, এর জন্য কোনো নাম্বার কাটা যাবে না, তবে ইয়ার্স লিখতে সুন্দর হয়, মিলিয়নটা ইউজ করলে সুন্দর হয়। ওকে, মনে রাখবে যে 100, 1000, বিলিয়ন, মিলিয়ন, এদের আগে যদি কোনো নাম্বার বসে তাহলে মিলিয়নের সঙ্গে এস বা ইএস রাখা যাবে না, রাখতে হবে এটার সঙ্গে, ইয়ার্স এর সঙ্গে রাখতে হবে। এটা কিন্তু গ্রামাটিক্যাল একটা ইউজ, মনে রাখার চেষ্টা করবে প্রত্যেকে। ওকে, ভুল করো না। সেই গুহার অভ্যন্তরে আমরা ঢুকবো ভেবেই বেশ শিহরণ অনুভব করলাম। তাহলে এই দুটো সেন্টেন্সকে তোমাকে কিন্তু একসাথে লিখে দিতে হবে যে আমরা এটা ভেবে শিহরিত হলাম যে আমরা ওই গুহার ভেতরে ঢুকবো। দেখো সেন্টেন্সটাকে আমি আমার মতো পরিবর্তন করে নিলাম, তোমাকেও পরীক্ষার হলে কি করতে হবে? পরিবর্তন করে নিতে হবে যে সেই গুহার ভেতরে আমরা ঢুকবো ভেবেই বেশ শিহরণ অনুভব করলাম। তাহলে তুমি যখন এটাকে বাংলা থেকে ইংলিশ করতে যাবে, বাংলা থেকে তোমাকে কি করতে হবে? একটু চেঞ্জ করে নিতে হবে। কিভাবে চেঞ্জ করবে? এটা ভেবেই আমার মনে শিহরণ জাগালো যে আমরা সেই গুহার ভেতরে ঢুকবো। তাহলে এটা যখন লিখবো, কিভাবে লিখবো? যে আমরা খুব শিহরিত ছিলাম। শিহরিত মানে কি? ভয়ে শিহরিত নয়, আনন্দে শিহরিত। আনন্দের শিহরণকে আমরা বলবো থ্রিলড।
উই ওয়ার থ্রিলড, এবং খুব থ্রিলড বোঝানোর জন্য একটা এনাফ জুড়ে দাও। উই আর থ্রিলড এনাফ টু থিঙ্ক দ্যাট। কেন থিঙ্ক লিখলাম, কেন থিঙ্কিং লিখলাম না? মনে রাখবো যে যখনই কোনো অ্যাডজেক্টিভের পর এরকম আমরা এনাফ বসাবো, তারপরে 2+V1 গ্রামাটিক্যাল রুল অনুযায়ী ব্যবহার করতে হয়। এটাকে থিঙ্কিং লেখা যাবে না। কি লিখবো? উই ওয়ার থ্রিলড এনাফ টু থিঙ্ক দ্যাট, কি আমরা ঢুকবো। ঢুকবো মানে ভালো করে বুঝবে, ঢুকবো মানে কি উই উইল লিখবো না উই উড লিখবো? দেখি কে বলতে পারে। আমরা কি উই উইল লিখবো না উই উড লিখবো? দেখি কে ঠিক করে। অতীতকালের ভবিষ্যৎ, অতীতকালের ভবিষ্যৎ, ভেরি গুড। উই উড, দ্যাট উই উড, দ্যাট উই উড এন্টার দ্য কেভ। উই উড কি করব? এন্টার দ্য কেভ। প্রত্যেকে বুঝেছো লাইনটা? প্রত্যেকে বুঝেছো যে শিহরণটাকে আমি কিভাবে থ্রিলড এনাফ দিয়ে লিখলাম এবং কেন 2+V1 লিখবো এবং কেন উডের ব্যবহার করব? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে একটু মেনশন করবে। ইজ ইট ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমরা লার্নিং মুডে আছি, আমরা শিখবো এখন, বিকজ আমাদের পরীক্ষা পিছিয়ে গেছে। আমরা খুব খুব ভালো করে শিখবো। এরপর সময় নষ্ট করব না, যেটা সময় পেয়েছি সেটাকে আশীর্বাদ হিসেবে আমরা গ্রহণ করব। আচ্ছা, 2 টাইম পড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সময় পেয়েছি, এটাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করব। ওকে? যখন পরীক্ষা দেবে তখন মনে হবে যেন সময়টা পেলামই না। তারপর কি লিখবো? দেখো, পাহাড়ের ধার বেয়ে একটা ছোট্ট বাস আমাদের এবং আরো জনাপাচেক মানুষ নিয়ে এগিয়ে চললো। তাহলে এগিয়ে চললো ইংলিশ কি? মুভড, তাই না? তাহলে এখানে লিখবো পাহাড়ের ধার বেয়ে, প্রথম এখানে সাবজেক্টকে একটা ছোট্ট বাস, তাহলে এ স্মল বাস লিখবো। যখন আমি কিভাবে লিখবো? এ স্মল বাস, এ স্মল বাস কাদেরকে নিয়ে? আমাদের এবং আরো জনাপাচেক মানুষ নিয়ে। উইথ আস অ্যান্ড, আরো জনাপাচেক, অ্যান্ড 5 আদার পিপল। কি করেছিল? মুভড করেছিল। মুভড, মুভড কি করেছিল? মুভড করেছিল কার গা বেয়ে? পাহাড়ের ধার বেয়ে, তাই না? তাহলে পাহাড়ের ধার বেয়ে ইংলিশ কি? অ্যালং দা, অ্যালং দা সাইড অফ দ্য হিল। অ্যালং দা সাইড অফ দ্য হিল। এখানে দেখো, এখানে বলেছে চললো, তাই না? চললো মানে তো স্যার কন্টিনিউয়াস। তাহলে এখানে আপনি মুভড লিখলেন কেন? ভালো করে দেখো যে লেখক যখন বলছে তখন কি হয়েছে? অলরেডি কাজটা কমপ্লিটেড হয়ে গেছে, তাই না? তাই জন্য আমরা কি করব? কমপ্লিটেড অ্যাকশন। আচ্ছা, অলসো 5 আদার পিপল, না, অ্যান্ড 5 আদার পিপল, উইথ আছে না, তাই জন্য আমরা অলসো লিখবো না, উইথ দিয়েছি না, যে স্মল বাস উইথ আস অ্যান্ড 5 আদার পিপল, বাস। অলসো আর দেওয়ার দরকার নেই। ওকে? তাহলেই বোঝা যাচ্ছে যে আরো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেহেতু কাজটা কমপ্লিটেড হয়ে গেছে, তাই জন্য আমরা এটাকে প্রেফার দেব, মুভটাকে আমরা কি করব? প্রেফার দেব। বাস যেখানে থামলো সেই জায়গা দেখে ভুলে গেলাম গৃহবন্দী দিন যাপনের যন্ত্রণা। তাহলে বাস যেখানে থামলো সেই জায়গা দেখে ট্রান্সলেশন কিভাবে করব? যে প্রথমে কি? জায়গাটা দেখে,
যেখানে বাস থামলো, এইভাবে লিখবো, জায়গাটা দেখে যেখানে বাস থামলো। এবার দেখো, বাস থামার সাথে সাথে তুমি নিশ্চয়ই জায়গাটা দেখতে পেলে, গ্যাপটা খুবই মিনিমাল, নেই বললেই চলে, তাই না? যেমনি খেয়ে আমরা সাথে সাথে বেরিয়ে যাইনি, তেমনি গাড়ি থেকে নামার সাথে সাথে আমরা কি দেখেছি, বাস থামার সাথে সাথে চারদিকের জায়গাটা আমরা দেখতে পাই। তার জন্য এখানে আমরা কি লিখবো, সিং লিখে দেবো, হ্যাভিং সিন লিখবো না, এখানে সিং লিখবো। সিং দ্য, সিং অ্যারাউন্ড দ্য প্লেস, বা এরকম লিখবো যে সিং অ্যারাউন্ড দ্য প্লেস, সিং অ্যারাউন্ড দ্য প্লেস কোথায়, where the bus was stopped, where the bus was stopped। আমরা কি ভুলে গেছিলাম, we forgot কি ভুলে গেছিলাম, the pain, সেই যে যন্ত্রণা গৃহবন্দী থাকার, of being, থাকা মানে of being কি, হোম অ্যারেস্ট, হোম অ্যারেস্ট, একে গৃহবন্দী বলা হয়। এবার গৃহবন্দী বলতে অনেক রকমের মানেই বোঝায়, কোয়ারেন্টাইনে থাকা মানেও গৃহবন্দী, কিন্তু এই প্যাসেজটুক পড়ে কোনোভাবে বোঝা যাচ্ছে না যে উনি কোয়ারেন্টাইনেই ছিল। ওকে, কোনোভাবে এরকম বোঝা যাচ্ছে না। যদি আগে করোনা টরোনার কথা লেখা থাকতো, দেন ইউ কুড ইউজ দ্য ওয়ার্ড কোয়ারেন্টাইন। ওকে, ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো যে কিভাবে লিখলাম সেন্টেন্সটা, যে জায়গাটা দেখে, সিং অ্যারাউন্ড দ্য প্লেস, কোথায়, যেখানে বাস থামলো, বাস থামলো মানে বাস নিশ্চয়ই একা একা থামে না, কারো দ্বারা থামে, তাই ওয়াজ স্টপড, প্যাসিভ হলো। তাই কি করলাম আমরা, প্যাসিভ করলাম। আমরা কি করেছি, ভুলে গেছিলাম, উই ফরগট দ্য পেইন, থাকার, অফ বিং হোম অ্যারেস্ট। ক্লিয়ার? প্রত্যেককে বুঝেছো? ইজ ইট ক্লিয়ার? ভেরি গুড। সামনের নীল জলের শ্যাসটা লেক যেন কোল জুড়ে রয়েছে ম্যাক ক্লাউডের। তো সামনের নীল জলের শ্যাসটা লেক, তাহলে প্রথম আসি কি, শ্যাসটা লেক, প্রথমে আসি শ্যাসটা লেক। দ্য শ্যাসটা লেক, দেখো বানান ভুল হতে পারে, শ্যাসটা লেকের বানান যেটা আমি জানি না, বাট পরীক্ষায় তুমি যে কোনো বানানে লিখতে পারো, নো প্রবলেম, শ্যাসটা লেক। ওকে, তো দ্য শ্যাসটা লেক, যেটা কি নীল জলে, আচ্ছা এখানে ভুল করেছি, ভুলটা কোথায়, সামনে, সামনে মানে ইন দ্য ফ্রন্ট, এটা লিখতে হবে, ইন দ্য ফ্রন্ট কি, দ্য শ্যাসটা লেক, সরি দ্য শ্যাসটা লেক কি, নীল জলের, এই নীল জলের মানে কি, কমা দিয়ে লিখবো, মানে এই শ্যাসটা লেকটাই লিখবো। নীল জলের মানে হলো দ্য ব্লু ওয়াটার ল্যান্ড, শ্যাসটা লেকটাকেই বিশ্লেষণ করছে, দ্য ব্লু ওয়াটার ল্যান্ড কি, মনে হচ্ছিল যেন পড়ে আছে, তাই না? বলেছে যে কোল জুড়ে রয়েছে, তাহলে এই কোল জুড়ে থাকা মানে রিমেইন্ড স্প্রেড, মানে চারদিকে ছড়িয়ে আছে, কোল জুড়ে থাকা মানে চারদিকে ছড়িয়ে আছে, রিমেইন্ড। আর মনে রাখবে স্প্রেডের তিনটে ফর্মই স্প্রেডই হয়, তাই স্প্রেড, রিমেইন স্প্রেড কোথা জুড়ে, ম্যাক ক্লাউডের, কোল জুড়ে, কোল জুড়ে ছড়িয়ে থাকা মানে স্প্রেড অ্যাক্রস, অ্যাক্রস দ্য ম্যাক ক্লাউড, এমসি ক্লাউড, এমসি ক্লাউড। তো এই জায়গাটা প্রত্যেকে বুঝেছো, কোল জুড়ে ছড়িয়ে থাকাকে আমরা কি বলবো, রিমেইন্ড স্প্রেড অ্যাক্রস। ইজ ইট ক্লিয়ার? কোল জুড়ে ছড়িয়ে থাকা মানে রিমেইন্ড স্প্রেড অ্যাক্রস। ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট ট্রান্সলেশন, প্রত্যেকে মেসেজ করবে, ইজ ইট ক্লিয়ার? আর এই যে এই জায়গাটা প্রত্যেকে বুঝেছো, নীল জলের শ্যাসটা লেক, তার মানে প্রথমে আমাকে সাবজেক্টটাকে লিখতে হবে, শ্যাসটা লেক কি,
নীল জলের মানে দ্য ব্লু ওয়াটার ল্যান্ড। ইজ ইট ক্লিয়ার? পরীক্ষায় আসলে পারা যাবে এই ধরনের জায়গাগুলো। বারবার আমরা প্রত্যেক দিন আলোচনা করতে থাকবো, এরকম সেন্টেন্স আমাদের সামনে প্রচুর এসে উপস্থিত হবে। এরপর এই লেকটি প্রাকৃতিকভাবে তৈরি হয়নি। ভেরি সিম্পল, দ্য লেক। এবার এটা কি আমরা ক্রিয়েটেড লিখবো না কি লিখবো? অনেকে ভুল করে। দ্য লেক ওয়াজ নট ফর্মড, ওয়াজ নট ফর্মড ন্যাচারালি। কোনোভাবেই এটা ক্রিয়েটেড লেখা যাবে না। ক্রিয়েটেড মানে যেখানে মানুষের একটা হস্তক্ষেপ আছে, তাই না? এটা কিন্তু এখানে লেখক কি বোঝাতে চেয়েছে? প্রাকৃতিকভাবে যে জিনিসটা তৈরি হয় সেটা ফর্মড হয়। ডিফারেন্সটা প্রত্যেকে বুঝেছো? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ দ্য ডিফারেন্স ক্লিয়ার বিটুইন ফর্মড অ্যান্ড ক্রিয়েটেড? একটু মেসেজ করবে, ইজ দ্য ডিফারেন্স ক্লিয়ার? ওকে। এরপর স্যাক্রামেন্টো নদীর উপরে অবস্থিত শাস্তা ড্যাম নির্মাণ করতে প্রায় 7 বছর সময় লাগে, আর এই বাঁধের জল জমেই তৈরি হয় শাস্তা লেক। তাহলে এই দুটো সেন্টেন্সকে আমাকে জয়েন করে লিখলে সুন্দর হবে যে স্যাক্রামেন্টো নদীর উপরে অবস্থিত শাস্তা ড্যাম নির্মাণ করতে প্রায় 7 বছর সময় লাগে, আর এই বাঁধের জল জমেই তৈরি হয় লেক শাস্তা। তাহলে আমি লিখবো, শুরুটা কিভাবে করব? শুরুটা এইভাবে করব যে এটা সময় নেয় 7 বছর কি করতে? শাস্তা লেক তৈরি করতে। কিসের উপরে? স্যাক্রামেন্টো নদীর উপরে। তাহলে লিখবো ইট টুক, আবার সেই প্রায় এসছে, প্রায় মানে অ্যাবাউট। ইট টুক অ্যাবাউট কত? 7 ইয়ার্স। 7 ইয়ার্স তৈরি করতে, তাই না? তাহলে ইট টুক অ্যাবাউট 7 ইয়ার্স টু হ্যাভ বিল্ড। টু হ্যাভ বিল্ড পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার সবাই বুঝেছো যারা হায়ার ইংলিশ গ্রামারে আছো? টু হ্যাভ বিল্ড, টু হ্যাভ বিন বিল্ড, না টু হ্যাভ বিল্ড, হ্যাঁ ইট টু। তাহলে অ্যাক্টিভ সেন্স টু হ্যাভ বিল্ড। দেখো যে কাজটা অতীতে হয়ে গেছে, ঠিক আছে, সেই কাজটাকে আমরা বিল্ট লেখা এবং কমপ্লিটেড, অ্যাকশন কমপ্লিটেড, সেখানে আমরা টু হ্যাভ বিল্টও লিখতে পারি, বা জেনারেলি কি যে ইট টুক অ্যাবাউট 7 ইয়ার্স টু হ্যাভ বিল্ট। ওকে, মানে জিনিসটা তৈরি হতে আর কি। টু হ্যাভ বিন বিল্ট হলে কি হবে? হ্যাভ বিন বিল্ট হওয়াটাই উচিত, টু হ্যাভ বিল্ট না হয়ে টু বিল্ট অথবা টু হ্যাভ বিন বিল্ট। ঠিক বলেছো পূজা, টু হ্যাভ বিন বিল্ট হবে। টু হ্যাভ বিন বিল্ট লিখতে পারো, অথবা টু বিল্ড, টু বিল্ড যে কোনোটা। যারা বেসিক ইংলিশ স্টুডেন্ট তারা টু বিল্ড লেখো। এখনো তোমাদের এই ক্লাসটা করাইনি, এটা আমি করাবো, তোমাদের শেখাবো। ওকে, তাহলে এখানে কি হবে? ইট টুক অ্যাবাউট 7 ইয়ার্স টু হ্যাভ বিন বিল্ড। কি? টু হ্যাভ বিন বিল্ড কি করতে? টু হ্যাভ বিন বিল্ড, টু বিল্ড দ্য ড্যাম, তাই না? টু হ্যাভ বিন বিল্ড দ্য শাস্তা ড্যাম। অন কিসের উপরে? স্যাক্রামেন্টো নদীর উপরে। অন স্যাক্রামেন্টো রিভার। অন দা হবে, হ্যাঁ, অন দ্য স্যাক্রামেন্টো রিভার। অন দ্য স্যাক্রামেন্টো রিভার। তাহলে এখানে কি লিখলাম? ইট টুক অ্যাবাউট 7 ইয়ার্স টু হ্যাভ বিল্ড করব না টু হ্যাভ বিন বিল্ড? ইট টুক 7 ইয়ার্স টু, এখানে টু হ্যাভ বিল্ড করো, টু হ্যাভ বিন করো না। ওকে, কেননা আমরা এখানে সাবজেক্টটা হলো ইট। ইট কি করছে? অ্যাক্টিভ সেন্স দিচ্ছে, তাই না? তার জন্য আমাদের কি করতে হবে?
এখানে টু হ্যাভ বিল্ট করে দাও, বা এই কনসেপ্টটা তোমাদের এখানে লেখার দরকার নেই, যারা বুঝতে পারছো না তারা ছেড়ে দাও, অলরেডি তাদের দরকার নেই। আমি সিম্পল টু বিল্ড লিখে দিচ্ছি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। একটু ওয়েট করো, কি হলো রে বাবা, আরে পড়ছে না কেন? কিছু একটা মিস্টেক হলো, কার্সারটা কাজ করছে না, একটু ওয়েট করো। কেউ বলতে পারবে কোনটা ই দিলে কার্সারটা কাজ করবে? কেউ বলতে পারবে এটা কাজ করছে না কেন এখন? এই তো ঠিক আছে, কাজ করেছে। টু হ্যাভ বিন বিল্ট দেওয়ার দরকার নেই, এটা তোমাদের কনসেপ্টটা একটু প্রবলেম হতে পারে, তো যারা বুঝতে পারবে তারা লিখো, নাহলে সিম্পল টু বিল্ড লিখে দিও, নো প্রবলেম, যে তৈরি করতে। ওকে, আর টু হ্যাভ বিন বিল্টও লেখা যেতে পারে, ওটা পরে তোমাদের আমি শেখাবো। তাহলে ইট টুক অ্যাবাউট 7 years টু বিল্ড দ্য শাস্তা ড্যাম অন দ্য স্যাক্রামেন্টো রিভার। এবার আসি, বলছে আর এই নদীর এই বাঁধের জল জমেই তৈরি হয় লেক শ্যাস্টা। তাহলে এখানে এন্ড দিয়ে জুড়ে দেব, অ্যান্ড অ্যান্ড দ্য শ্যাস্টা অ্যান্ড দিস লেক, অ্যান্ড দিস লেক কি হয়েছিল, অ্যান্ড দিস লেক ওয়াজ ফর্মড with the জমে, তাই না, উইথ দ্য জল জমা ইংলিশটা কি আছে কেউ বলতে পারবে? কারো মনে পড়ছে জল জমা ইংলিশ? কারো মনে আছে? লেখো দেখি, একটু ভুলে গেলাম, কারো যদি মনে থাকে একটু লিখতে পারো। না না, ফ্রিজিং নয়, ফ্রিজিং নয়, কারো মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, লগিং, কিন্তু লগিং হলো ছোট জায়গায় করি জেনারেলি, ওটা ছোট জায়গায় করি, ছোট জায়গায় ওয়াটার লগ হয়। ঠিক আছে, লগ করে, ফর্মড উইথ দ্য লগিং অফ, with the logging of with the logging of with the logging of water in this dam। আমি এই জায়গাটা তোমাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। যে ইট টুক, এটা 7 বছর সময় নিয়েছিল প্রায় কি করতে, তৈরি করতে শ্যাস্টা ড্যামকে, কোথায়, অন স্যাক্রামেন্টো রিভার। এবং এই লেক কি হয়েছিল, ওয়াজ ফর্মড উইথ দ্য লগিং অফ ওয়াটার, জল জমে মানে হলো উইথ দ্য লগিং অফ ওয়াটার, উইথ দ্য মানে হলো বিকজ অফ দ্য, উইথ দ্য মানে হলো বিকজ অফ দ্য, না অ্যাকুমুলেটেডটা ঠিক, জল জমাটাকে অ্যাকুমুলেটেড বলবো না, ওটা তো আমিও জানতাম, লিখতে পারতাম, যে উইথ দ্য লগিং অফ ওয়াটার ইন দিস ড্যাম। প্রত্যেকে লাইনটা বুঝেছো? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে লাইনটা বুঝেছো? না স্ট্যাগনেন্ট করো না, লগিংই করো। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? ওকে, এরপরে আমরা যে জায়গাটায় যাব, অবাক করা তথ্য হলো, অবাক করা তথ্য মানে কি, ইট ইজ সারপ্রাইজিং দ্যাট, অবাক করা তথ্য হলো মানে ইট ইজ সারপ্রাইজিং দ্যাট এই হ্রদের জলে ডুবে যায় কেনেট নামের একটি আস্ত শহর, তাই না, কেনেট নামের আস্ত একটি শহর। তাহলে ইট ইজ সারপ্রাইজিং দ্যাট an entire city called Kennet was submerged, ডুবে যাওয়া মানে submerged, in this lake,
was submerged in this lake. Submerged, MERGED হবে। Submerged, ডুবে যায় তখন এই লেকে বলেছিল, তাহলে ইন দ্যাট লেক করে দাও, ইন দ্যাট লেক করো, কারণ লেকটা তখনও ছিল, তখনই তো ডোবে, তাই না? তাহলে ইন দ্যাট লেক করে দাও, তাহলে ঠিক আছে। দ্যাট অথবা দিসও করা যায়, যাই হোক দ্যাট করলে সুন্দর হয়, পাস্ট টেন্সের ব্যাপার। তো ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইট ইজ সারপ্রাইজিং দ্যাট an entire city called Kened was submerged in that lake, অথবা দিসও করতে পারো, ইন দ্যাট বা দিসও করে দিলেও অসুবিধা নেই। দিসকে আমরা যে কোনো টেন্সে ব্যবহার করতে পারি, ইন দিস লেক অথবা ইন দ্যাট লেক। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো ট্রান্সলেশনটা? প্রত্যেকে বুঝেছো? 96 নাম্বার আজকে করালাম। এবার তোমাদের পরীক্ষায় থাকবে 88 থেকে 96 তো ঢুকে গেল, ওকে? কাল 97, 98, 99 পর্যন্ত করাবো, তারপর আমাদের শুক্রবার দিন আবার কিন্তু এক্সাম হবে, ওকে? আচ্ছা, এবার এর সঙ্গে সঙ্গে আমি একটু একটু আস্তে আস্তে প্রিসাইজ কিভাবে করব আমরা জুড়ে দিচ্ছি, দেখে নাও। প্রিসাইজ আমি আলোচনা করে দেব, বলেছিলাম প্রথমে আলোচনা হবে, তোমাদের তারপরের দিন লিখতে হবে, তারপরে আমরা লিখিয়ে দেব যদি প্রয়োজন পড়ে। তো প্রিসাইজ নিয়ে আলোচনা করি, একদম বেসিক লেভেলের প্রিসাইজ। প্রথমে একদম বেসিক লেভেল থেকে প্রিসাইজের প্রথম শর্ত কি জানো তো? প্রিসাইজে তোমাকে আগে জিনিসটাকে বুঝতে হবে, আর এই বোঝাটা তখনই তুমি ভালো বুঝতে পারবে যদি তুমি কি করো, আমার ওই রিডিং মেটেরিয়ালকে তুমি রোজ পড়ো, তাহলেই তুমি কি করতে পারবে, বুঝতে পারবে, ওকে? যদি রিডিং মেটেরিয়ালকে তুমি রোজ পড়ো, তাহলেই তুমি এই প্রিসাইজের মিনিং এর ক্ষেত্রে তোমার এই বোঝাগুলো ক্ল্যারিটি আসবে। তো দেখো, প্রথমে আমি বোঝাচ্ছি এবং কিভাবে লিখবো সেটা বলে দিচ্ছি। মনে রাখবে, প্রিসাইজ লেখার শর্ত হলো কোনোভাবেই সেন্টেন্স হুবহু তোলা যাবে না। যেটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে শিখেছিলে, এই কনসেপ্টটা পুরো ভুলে যাও, যে কোনোভাবেই সেন্টেন্স হুবহু তোলা যাবে না, 1/3 মধ্যে লিখতে হবে, বাস এই হলো ফান্ডা। এবং একটা সুইটেবল টাইটেল দিতে হবে। সুইটেবল টাইটেল তখনই তুমি দিতে পারবে যদি তুমি প্যাসেজটা বুঝতে পারো। তাহলে প্রথমে আগে প্যাসেজটা বুঝবে। When Christopher Columbus arrived at Hispaniola during his first transatlantic voyage in the year AD 1492, যে বলছে যখন ক্রিস্টোফার কলম্বাস পৌঁছালো হিস্প্যানিওলাতে তার ট্রান্স আটলান্টিক ভয়েজ। ট্রান্স আটলান্টিক ভয়েজ মানে আটলান্টিকের মধ্যে বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে, সেই ঘুরে বেড়ানোর মধ্যেই সে কি করেছিল, এত সালে 1492-তে কি হয়েছিল, দ্য আইল্যান্ড হ্যাড অলরেডি বিন সেটেল বাই নেটিভ আমেরিকানস ফর অ্যাবাউট 5000 ইয়ার্স। বলছে যখন উনি গিয়ে কলম্বাস পৌঁছালো, ঠিক তার অনেক আগে থেকেই কি হয়ে আছে, যে এটা 5000 বছর ধরে এটা সেটেলড হয়ে আছে, মানে তারা অলরেডি ওখানে কি করছে, বসবাস করছে, ওকে? নেটিভ আমেরিকানসরা। দ্য অকুপেন্টস, অকুপেন্টস মানে এই নেটিভ আমেরিকানসরা, ইন কলম্বাসের টাইম, ওই কলম্বাসের সময়, ওয়ার এ গ্রুপ অফ আরওয়াক ইন্ডিয়ানস কল্ড টিয়ানোস হু লিভড বাই ফার্মিং, যে তারা ফার্মিং এর মাধ্যমে জীবনযাপন করত। ওয়ার অর্গানাইজড ইনটু 5 চিফডমস। চিফডমস মানে কি, যে একটা ধরো গ্রাম, সেই গ্রামের যে মাথা হলো মোড়ল, সেই মোড়ল বেষ্টিত 5টা গ্রাম নিয়ে তারা কি করতো, মানে 5টা গ্রামের 5টা মোড়ল হলো হেড, সেটা নিয়ে ফার্মিং এর মাধ্যমে তারা জীবনযাপন করে ওই গ্রামে বসবাস করত। অ্যান্ড নাম্বারড অ্যারাউন্ড 500,000, যে প্রায় 500,000 লোকজন ওখানে থাকতো। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে এইটুকুনি বুঝেছো? মিনিংটা প্রত্যেকে বুঝেছো? এইভাবে করে তোমাকে বুঝে নিতে হবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে মিনিংটা বুঝেছো? তারপর কিভাবে লিখতে হবে আমি বলে দিচ্ছি। তো এইখানে লিখলে, এরপরে দেখো, কলম্বাস ইনিশিয়ালি ফাউন্ড দেম পিসফুল অ্যান্ড ফ্রেন্ডলি। প্রথম দিকে কলম্বাস কি মনে করলো, যে এরা খুব বন্ধু ভাবাপন্ন হবে,
এবং শান্তিপূর্ণ, আনটিল হি অ্যান্ড হিজ স্প্যানিয়ার্ডস বিগান মিসট্রিটিং হিম, যতক্ষণ না পর্যন্ত তাদের সঙ্গে সে মানে কলম্বাস নিজে এবং তার যে পার্শ্বদরা তারা মিসট্রিট করা শুরু করলো। মিসট্রিট করা মানে তাদেরকে খারাপভাবে ব্যবহার করতে শুরু করলো। ততক্ষণ পর্যন্ত এরা কি ছিল? পিসফুলি ছিল এবং ফ্রেন্ডলি মনে হচ্ছিল। আনফরচুনেটলি ফর দ্য টিয়ানোস, টিয়ানোস মানে সেই ইন্ডিয়ান যে নেটিভ আমেরিকার, তারা কি করতো? দে হ্যাড গোল্ড, তাদের অনেক সোনা ছিল। হুইচ দ্য স্প্যানিশ কোভেটেড, যেটা আবার স্প্যানিয়ার্স যারা এই যে কলম্বাস এবং তার পার্শ্ববর্গ ছিল তারা আবার এটাকে খুব ডিজায়ার করতো। কোভেটেড মানে ডিজায়ার, পেতে চাইতো। বাট ডিড নট ওয়ান্ট টু গো টু দ্য ওয়ার্ক ফর মাইনিং দেমসেলভস। তো কিন্তু কি হতো, এই টিয়ানোসরা কিভাবে মিসট্রিট হতো? এই যে স্প্যানিশরা গিয়ে উপস্থিত হলো এই কলম্বাসের সঙ্গে, কলম্বাসের বন্ধুরা, তারা কি করলো? যে দেখলো যে এই টিয়ানোসদের কাছে প্রচুর সোনা আছে, কিন্তু এরা না কি করতে চাইছে না, যেতে চাইছে না এই স্প্যানিশদের সঙ্গে গিয়ে খনন টনন করে সোনা উদ্ধার করতে চাইছে না এই টিয়ানোসরা। ওকে, হেন্স, সুতরাং দ্য কনকোয়ার্ডস ডিভাইডেড আপ, তার জন্য কি হলো? এই যে চিফডমস গুলো আছে, এই চিফডমস গুলোর মধ্যে কি হলো? একটা ডিভাইড অ্যান্ড রুল তৈরি হয়ে গেল, যে অ্যান আইল্যান্ড আপ ইন দ্য আইল্যান্ড, আইল্যান্ডের মধ্যে, অ্যান্ড ইটস ইন্ডিয়ান পপুলেশন অ্যামং ইন্ডিভিজুয়াল স্প্যানিয়ার্ডস who put the Indians to work as a virtual slaves, accidentally infected them with Eurasian diseases and murdered them. এবার কি করলো? এই যে ভাগ করে দিয়ে কি করলো? এই যে এর মধ্যে যে ইন্ডিয়ান পপুলেশন গুলো আছিল সেগুলোকে কি করলো? এই স্প্যানিয়ার্ডসরা কি করলো? কাজে লাগানো শুরু করলো দাসের মতো করে, এবং অ্যাক্সিডেন্টালি, দুর্ভাগ্যবশত কি হলো? তাদেরকে এই একটা রোগের দ্বারা আক্রান্ত করে দিল, এই ইউরেসিয়ান বলে একটা ডিজিজ, এটা দ্বারা আক্রান্ত করে দিল এবং খুন করলো, মার্ডার্ড করলো। বাই ইয়ার 1519, 27 বছর পর, কলম্বাসের ওই গ্রামে যাওয়ার 27 বছর পর, দ্য অরিজিনাল পপুলেশন অব এ 500,000 হ্যাড বিন রিডিউসড টু 1,10,000 নেমে এসেছিল। মোস্ট অফ হুম, তাদের মধ্যে আবার ম্যাক্সিমাম কি হয়েছিল? স্মল পক্সে মারা গিয়ে সেটাকে 3,000 নিয়ে এসছিল। তো এই ছিল আমাদের প্যাসেজের মূল বক্তব্য। তাহলে এই প্যাসেজটাকে যখন তুমি এবার নিজের ভাষায় লিখবে, তোমার কাজ হলো এখান থেকে ছোট করে তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। তাহলে ছোট করে যখন নিজের ভাষায় লিখবো, তখন কিভাবে লিখবো? যে ক্রিস্টোফার কলম্বাস কি করেছিল? ক্রিস্টোফার কলম্বাস কি করেছিল? যখন এই হিস্পানিওলাতে পৌঁছালো, তখন সে দেখলো যে ওখানকার এই যে আরাক ইন্ডিয়ানস, যাদেরকে কল্ড টিয়ানোস বলা হয়, আরাক ইন্ডিয়ানস যারা টিয়ানোস বলা হয়, তারা কি ছিল? প্রথম দিকে পিসফুল এবং ফ্রেন্ডলি ছিল। তখন যতক্ষণ না পর্যন্ত কি করছিল? এদেরকে বাধ্য করা হচ্ছিল এই সোনা আনার কাজে যাওয়ার জন্য। সোনা আনার যে কাজ, তাতে যাওয়ার জন্য যতক্ষণ না বাধ্য করা হচ্ছিল, ততক্ষণ এই কলম্বাসের কাছে এদেরকে পিসফুল এবং ফ্রেন্ডলি মনে হচ্ছিল। ওকে, এরপরে কি হলো? যে এরপরে যারা কনকোয়ার্স ছিল ওই গ্রামগুলোর, তারা কি হলো? ডিভাইডেড হয়ে গেল। ডিভাইডেড হওয়ার পরে কি হলো? এই স্প্যানিশ যারা গেছে তারা কি করলো? ইন্ডিয়ান এই যে আরাক ইন্ডিয়ানসদের কি করলো? কাজে লাগানো শুরু করলো ভার্চুয়াল স্লেভ হিসেবে। তোমাকে নিজের ভাষায় এটা লিখতে হবে। এবং তাদেরকে কি করলো? ইনফেক্ট করলো একটা ডিজিজের মাধ্যমে এবং খুন করলো। এরপরে কি হলো? তাদের যে এই যে লাইনটা, এখানে এত ডেটা তুমি দিতে পারবে না, তুমি সিম্পল এই লাইনটাকে লিখবে যে তাদের পপুলেশনটা ড্রাস্টিক্যালি কি করলো? রিডিউস হয়ে গেল। তাদের পপুলেশনটা ড্রাস্টিক্যালি কি হলো? রিডিউস হয়ে গেল। তাহলে মূল কথাটা কিভাবে লিখবো? যে ক্রিস্টোফার কলম্বাস যখন হিস্পানিওলাতে গিয়ে উপস্থিত হলো, তখন সেখানকার আদিবাসীদের দেখে তার মনে হচ্ছিল যে তারা খুব পিসফুল এবং ফ্রেন্ডলি। কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত এই কলম্বাস এবং তার পার্শ্ববর্গরা
এদেরকে সোনা আনার কাজের জন্য ব্যবহার করতে চাইলো। এরপরে কি করলো তারা, এই কনকোয়ার্সরা ডিভাইড করে দিল আইল্যান্ডটাকে, এবং ইন্ডিয়ান পপুলেশনদের কি করলো, তারা স্লেভ হিসেবে ব্যবহার করা শুরু করলো এবং ইনফেক্টেড করলো এই ডিজিজের দ্বারা এবং মেরে ফেললো। এর ফলে কি হলো যে এদের পপুলেশন ড্রাস্টিক্যালি কি করলো, ডাউন হয়ে গেল, ড্রাস্টিক্যালি কি হলো, রিডিউস হয়ে গেল। এই কথাটুকুনিকেই তোমাকে কি করতে হবে, নিজের ভাষায় কালকে এই সেন্টেন্সগুলো পড়ে নিজের সেন্টেন্সে তুমি 2 থেকে 3 লাইন, এটা কতগুলো শব্দ আছে আগে গুনে নেবে, গুনে নিয়ে তার 1/3 করে নেবে, ঠিক আছে? সেই 1/3 শব্দের মধ্যে তোমাকে একটা ছোট্ট প্যাসেজ লিখতে হবে, এবং আমি দেখতে চাই যে এই যে তুমি যে আন্ডারস্ট্যান্ডিংটা করলে, আন্ডারস্ট্যান্ডিংটা করার পর একটা ছোট্ট টাইটেল দিতে হয়, টাইটেলটা কে কিরকম লেখো দেখতে চাই। মনে রাখবে একটা অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে 4 থেকে 5টা ওয়ার্ডের মধ্যে, যেরকম পেপারে দেয়া হয়। ইজ ইট ক্লিয়ার? কালকে প্রত্যেকে হোমওয়ার্কটা বুঝেছো? ইজ ইট ক্লিয়ার? কালকে ঠিক দুপুর 1টার মধ্যে লিখে তোমাকে গ্রুপে পোস্ট করতে হবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো তোমরা? তারপরে আমি কি করব, রাত্রিবেলা তোমাদের লিখিয়ে দেব, তাহলে দেখবে দুবার আলোচনা হলে তোমাদের প্রিসাইজটা সোজা মনে হতে থাকবে। ওকে, আস্তে 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 আমরা এগোতে থাকবো, প্রথম দিকে সোজা সোজা করতে থাকবো, আস্তে 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 আমি লেভেলটা বাড়াতে থাকবো যখন তোমরা আস্তে আস্তে শিখে যাবে। ওকে, কোনো ভয় নেই, একটু শুনে নাও, ভুল হোক কোনো চাপ নেই, তোমাকে যেটুকু আমি বোঝালাম তুমি খালি মনে রাখবে যে সেন্টেন্সটাকে আমাকে গুছিয়ে লিখতে হবে, এবং আগের সেন্টেন্সটার সঙ্গে পরের সেন্টেন্সটির যেন একটা যোগ থাকে, কোনোভাবেই যেন মনে না হয় খাপ ছাড়া হয়ে গেল সেন্টেন্স দুটো। এবং 2 থেকে 3 লাইন ইংলিশ এইভাবেই আস্তে আস্তে লেখা শুরু করো, ধীরে ধীরে লেখার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। ওকে, 3 লাইন থেকে 4 লাইনের মধ্যে তুমি এটা লিখে কালকে দুপুর 1টার মধ্যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দেবে। ওকে, তাহলেই হবে। বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট না করে তোমরা টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দিও, টেলিগ্রামের আমি লিঙ্ক খুলে দেব, তোমরা টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দিও দুপুর 1টার মধ্যে, আমি চেক করে নেব, তারপরে আমি রাত্রিবেলা তোমাদেরকে লিখিয়ে দেব। হ্যাঁ, আস্তে আস্তে কি করবে, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো নয়, কোনো চাপ না নিয়ে বুঝবে। ওকে, কোনো একদম চাপ নেবে না, আস্তে ধীরে করবে, ভুল হোক ভয়ের কোনো কারণ নেই, প্রথম দিকে ভুল হবে আস্তে আস্তে, তারপরে তো আমি লেখাবো, আমি তো আছি, আস্তে 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 আমরা শিখতে থাকবো। এটা কিন্তু একটু কঠিন জায়গা, আমরা কিন্তু আস্তে আস্তে শিখবো। ওকে, কোনো চাপ নেবে না, ধীরে ধীরে এগো। তো ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? তো এই পর্যন্ত রইল। থ্যাংকস ফর দ্য জয়নিং, গুড নাইট টু ইউ অল।